গল্প পড়ার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুনবেন আরণ্যক এর চতুর্থ পর্ব। দেশের জন্য মন কেমন করা একটি অতি চমৎকার অনুভূতি। যারা চিরকাল এক জায়গায় কাটায়, স্বগ্রাম ও তাহার নিকটবর্তী স্থান ছাড়িয়া নড়ে না, তাহারা জানে না ইহার বৈচিত্র্য। দূর প্রবাসে আত্মীয় স্বজন শূন্য স্থানে দীর্ঘদিন যে বাস করিয়াছে, সে জানে বাংলাদেশের জন্য, বাঙালির জন্য, নিজের গ্রামের জন্য, দেশের প্রিয় আত্মীয় স্বজনের জন্য মন কী রকম হু হু করে। অতি তুচ্ছ পুরাতন ঘটনাও তখন অপূর্ব বলিয়া মনে হয় যাহা হইয়া গিয়াছে জীবনে আর তাহা হইবার নহে। পৃথিবী উদাস হইয়া যায়, বাংলাদেশের প্রত্যেক জিনিসটা অত্যন্ত প্রিয় হইয়া ওঠে। এখানে বছরের পর বছর কাটাইয়া আমারও ঠিক সেই অবস্থা ঘটিয়াছে। কতবার সদরে ছুটির জন্য চিঠি লিখিব ভাবিয়াছি, কিন্তু কাজ এত বেশি সবসময় হাতে আছে যে ছুটি চাহিতে সংকোচ বোধ হয়। অথচ এই জনশূন্য পাহাড় জঙ্গলে, বাঘ ভালুক নীলগাইয়ের দেশে মাসের পর মাস, বছরের পর বছর একা কাটানো যে কী কষ্ট, প্রাণ হাঁপাইয়া ওঠে এক এক সময়। বাংলাদেশ ভুলিয়া গিয়াছি। কতকাল দুর্গোৎসব দেখি নাই, চড়কের ঢাক শুনি নাই, দেবালয়ের ধুনা গুগ্গুলের সৌরভ পাই নাই, বৈশাখী প্রভাতে পাখির কলকুজন উপভোগ করি নাই। বাংলার গৃহস্থালীর সে শান্ত পুত ঘরকন্যা, জলচৌকিতে পিতল কাঁসার তৈজসপত্র, পিড়িতে আলপনা, কুলুঙ্গুতে লক্ষ্মীর কড়ির চুপড়ি, সেসব যেন বিস্মৃত অতীত এক জীবন স্বপ্ন। শীত গিয়া যখন বসন্ত পড়িয়াছে, তখন আমার এই ভাবটা অত্যন্ত বেশি বাড়িল। সেই অবস্থায় ঘোড়ায় চড়িয়া সরস্বতী কুণ্ডির ওদিকে বেড়াইতে গেলাম। একটা নিচু উপত্যকায় ঘোড়া হইতে নামিয়া চুপ করিয়া দাঁড়াইলাম। আমার চারিদিক ঘিরিয়া উঁচু মাটির পাড়, তাহার উপর দীর্ঘ দীর্ঘ কাশ ও বনঝাউয়ের ঘন জঙ্গল। ঠিক আমার মাথার উপরে খানিকটা নীল আকাশ। একটা কণ্টকময় গাছে বেগুনি রঙের ঝাড় ফুল ফুটিয়াছে, বিলাতি কর্নফ্লাওয়ার ফুলের মতো দেখিতে। একটা ফুলের বিশেষ কোনো শোভা নাই, অজস্র ফুল একত্র দলবদ্ধ হইয়া অনেকখানি জায়গা জুড়িয়া দেখাইতেছে ঠিক বেগুনি রঙের একখানি শাড়ির মতো। বর্ণহীন বৈচিত্র্যহীন অর্ধশুষ্ক কার জঙ্গলের তলায় ইহারা খানিকটা স্থানে বসন্ত উৎসবে মাতিয়াছে। ইহাদের উপরে প্রবীণ বিরাট বনঝাউয়ের স্তব্ধ রুক্ষ অরণ্য এদের ছেলে মানুষীকে নিতান্ত অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া প্রবীণতার ধৈর্যে তাহা সহ্য করিতেছে। সেই বেগুনি রঙের জংলি ফুলগুলি আমার কানে শুনাইয়া দিল বসন্তের আগমন বাণী। বাতাবি নেবুর ফুল নয়, ঘেটু ফুল নয়, আম্রমুকুল নয়, কামিনী ফুল নয়, রক্তপলাশ বা শিমুল নয়, কি একটা নাম গোত্রহীন রূপহীন নগণ্য জংলি কাঁটাগাছের ফুল। আমার কাছে কিন্তু তাহাই কাননভরা বনভরা বসন্তের কুসুমরাজির প্রতীক হইয়া দেখা দিল। কতক্ষণ সেখানে এক মনে দাঁড়াইয়া রহিলাম। বাংলাদেশের ছেলে আমি, কতগুলি জংলি কাঁটার ফুল যে ডালি সাজাইয়া বসন্তের মান রাখিয়াছে, এ দৃশ্য আমার কাছে নূতন। কিন্তু কি গম্ভীর শোভা উঁচু ডাঙার উপরকার অরণ্যের, কি ধ্যান ও স্থিমিত উদাসীন বিলাসীন সন্ন্যাসীর মতো রুক্ষ বেশ তার, অথচ কি বিরাট। সেই অর্ধশুষ্ক পুষ্পপত্রহীন বনের নিস্পৃহ আত্মার সহিত ও নিম্নের এই বন্য বর্বর তরুণদের বসন্ত উৎসবের সকল নিরাড়ম্বর প্রচেষ্টার উচ্ছ্বসিত আনন্দের সহিত আমার মন এক হইয়া গেল। সে আমার জীবনের এক পরম বিচিত্র মুহূর্ত। দুই একটা নক্ষত্র উঠিল মাথার উপরকার সেই নীল আকাশের ফালিটুকুতে। এমন সময় ঘোড়ার পায়ের শব্দে চমকাইয়া উঠিয়া দেখি আমিন পুরনচাঁদ নাড়া বইয়ারের পশ্চিম সীমানার জরিপের কাজ শেষ করিয়া কাছারি ফিরিতেছে। আমায় দেখিয়া ঘোড়া হইতে নামিয়া বলিল, হুজুর এখানে? তাহাকে বলিলাম, বেড়াইতে আসিয়াছি। সে বলিল, একা এখানে থাকবেন না সন্ধ্যাবেলা, চলুন কাছারিতে, জায়গাটা ভালো নয়। আমার টিন্ডেল স্বচক্ষে দেখেছে হুজুর, খুব বড় বাঘ ওধারের ওই কাশের জঙ্গলে, আসুন হুজুর। পিছনে অনেক দূরে পুরনচাঁদের টিন্ডেল গান ধরিয়াছে, দয়া হইজি। সেই দিন হইতে ওই কাঁটার ফুল দেখিলেই আমার মন হু হু করিয়া উঠিত বাংলাদেশের জন্য। আর ঠিক কি পুরনচাঁদের টিন্ডেল ছোট্টুলাল প্রতি সন্ধ্যায় নিজের ঘরে রুটি সেকিতে সেকিতে ওই গানই গাইবে, দয়া হইজি। ভাবিতাম আসন্ন ফাল্গুন বেলায় আম্র বউলের গন্ধভরা ছায়ায় শিমুল ফুল ফোটা নদীচরের এপারে দাঁড়াইয়া কোকিলের কুজন শুনিবার সুযোগ এ জীবনে বুঝি আর মিলিবে না। এই বনেই বেঘুরে বাঘ বা বন্য মহিষের হাতে কোন দিন প্রাণ হারাইতে হইবে। বনঝাউ বন তেমনই স্থির হইয়া দাঁড়াইয়া থাকিত,
দূর বনলীন দিকবলয় তেমনই ধূসর উদাসীন দেখাইত। এমনি এক দেশের জন্য মন কেমন করা দিনে রাসবিহারী সিংহের বাড়ি হইতে হোলির নিমন্ত্রণ পাইলাম। রাসবিহারী সিং এ অঞ্চলের দুর্দান্ত মহাজন, জাতিতে রাজপুত, কারো নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাস মহালের প্রজা। তাহার গ্রাম কাছারি হইতে 12-14 মাইল উত্তর পূর্ব কোণে, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে। নিমন্ত্রণ না রাখিলেও ভালো দেখায় না, কিন্তু রাসবিহারী সিংয়ের বাড়িতে যাইতে আমার নিতান্ত অনিচ্ছা। এ অঞ্চলের যত গরিব গঙ্গতা জাতীয় প্রজার মহাজন হইল সে। গরিবকে মারিয়া তাদের রক্ত চুষিয়া নিজে বড় লোক হইয়াছে। তাহার কড়া শাসন ও অত্যাচারে কাহারও টু শব্দটি করিবার জো নাই। বেতন বা জমিভোগী লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরিতেছে। ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনিয়া হাজির করিবে। যদি কোনো রকমে রাসবিহারীর মনে হইল অমুক বিষয়ে অমুক তাহাকে যথেষ্ট মর্যাদা দেয় নাই বা তাহার প্রাপ্য সম্মান ক্ষুণ্ণ করিয়াছে, তাহা হইলে সে হতভাগ্যের আর রক্ষা নাই। রাসবিহারী সিং ছলে বলে কৌশলে তাহাকে জব্দ করিয়া রীতিমতো শিক্ষা দিয়া ছাড়িবেই। আমি আসিয়া দেখি রাসবিহারী সিংই এদেশের রাজা। তাহার কথায় গরিব গৃহস্থ প্রজা থরহরি কাঁপে। অপেক্ষাকৃত অবস্থাপন্ন লোকেও কিছু বলিতে সাহস করে না, কেননা রাসবিহারীর লাঠিয়াল দল বিশেষ দুর্দান্ত। মারধর দাঙ্গা হাঙ্গামায় তাহারা বিশেষ পটু। পুলিশও নাকি রাসবিহারীর হাতে আছে। খাস মহলের সার্কেল অফিসার বা ম্যানেজার আসিয়া রাসবিহারী সিংয়ের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। এ অবস্থায় কাহাকে গ্রাহ্য করিবে এ জঙ্গলের মধ্যে? আমার প্রজার উপর রাসবিহারী সিং প্রভুত্ব জাহির করিবার চেষ্টা করে। তাহাতে আমি বাধা দেই। আমি স্পষ্ট জানাইয়া দিই, তোমাদের নিজেদের এলাকার মধ্যে যা হয় করিও, কিন্তু আমার মহালের কোনো প্রজার কেশাগ্র স্পর্শ করিলে আমি তাহা সহ্য করিব না। গত বছর এই ব্যাপার লইয়া রাসবিহারী সিংয়ের লাঠিয়াল দলের সঙ্গে আমার কাছারির মুকুন্দি চাকলাদার ও গণপত তহসিলদারের সেভাইদের একটা ক্ষুদ্র রকমের মারামারি হইয়া যায়। গত শ্রাবণ মাসেও আবার একটা গোলমাল বাঁধিয়াছিল। তাহাতে ব্যাপার পুলিশ পর্যন্ত গড়ায়। পুলিশের দারোগা আসিয়া সেটা মিটাইয়া দেয়। তাহার পর কয়েক মাস যাবৎ রাসবিহারী সিং আমার মহালের প্রজাদের কিছু বলে না। সেই রাসবিহারী সিংয়ের নিকট হইতে হোলির নিমন্ত্রণ পাইয়া বিস্মিত হইলাম। গণপত তহসিলদারকে ডাকিয়া পরামর্শ করিতে বসি। গণপত বলিল, কি জানে হুজুর, ও লোকটাকে বিশ্বাস নেই, ও সব পারে। কি মতলবে আপনাকে নিয়ে যেতে চায় কে জানে। আমার মতে না যাওয়াই ভালো। আমার কিন্তু এ মত মনোভূত হইল না। হোলির নিমন্ত্রণে না গেলে রাসবিহারী অত্যন্ত অপমান বোধ করিবে। কারণ হোলির উৎসব রাজপুতদের একটি প্রধান উৎসব। হয়তো ভাবিতে পারে যে ভয়ে আমি গেলাম না। তা যদি ভাবে, সে আমার পক্ষে ঘোর অপমানের বিষয়। না, যাইতেই হইবে, যা থাকে অদৃষ্টে। কাছারির প্রায় সকলেই আমায় নানা মতে বুঝাইল। বৃদ্ধ মুনেশ্বর সিং বলিল, হুজুর যাচ্ছেন বটে, কিন্তু আপনি এসব দেশের গতিক জানেন না। এখানে হট বলতে খুন করে বসে। জাহিল আদমির দেশ। লেখাপড়া জানা লোক তো নেই। তাছাড়া রাসবিহারী অতি ভয়ানক মানুষ। কত মানুষ খুন করেছে জীবনে, তার লেখাজোখা আছে হুজুর। ওর অসাধ্য কাজ নেই। খুন, ঘর জ্বালানি, মিথ্যে মোকদ্দমা খাড়া করা, ও সব তাতেই মজবুত। ওসব কথা কানে না তুলিয়াই খাস মহালে রাসবিহারীর বাড়ি গিয়া পৌঁছিলাম। খোলায় ছাওয়ায় ইটের দেওয়ালওয়ালা ঘর, যেমন এদেশে অবস্থাপন্ন লোকের বাড়ি হয়ে থাকে। বাড়ির সামনে বারান্দা, তাতে কাঠের খুঁটি আলকাতরা মাখানো। দুখানা দড়ির চারপাই, তাতে জন 2 লোক বসিয়া ফরসিতে তামাক খাইতেছে। আমার ঘোড়া উঠানের মাঝখানে গিয়া দাঁড়াইতেই কোথা হইতে গুড়ুম গুড়ুম করিয়া 2টি বন্দুকের আওয়াজ হইল। রাসবিহারী সিংয়ের লোক আমায় চেনে। তাহারা স্থানীয় রীতি অনুসারে বন্দুকের আওয়াজ দ্বারা আমাকে অভ্যর্থনা করিল, ইহা বুঝিলাম। কিন্তু গৃহস্বামী কোথায়? গৃহস্বামী না আসিয়া দাঁড়াইলে ঘোড়া হইতে নামিবার প্রথা নাই। একটু পরে রাসবিহারী সিংয়ের বড় ভাই রাস উল্লাস সিং আসিয়া বিনীত সুরে 2 হাত সামনে তুলিয়া বলিল, আইয়ে জনাব, গরিব খানামে তশরিফ লেতে আইয়ে। আমার মনে অস্বস্তি ঘুচিয়া গেল। রাজপুত জাতি অতিথি বলিয়া স্বীকার করিয়া তাহার অনিষ্ট করে না। কেহ আসিয়া অভ্যর্থনা না করিলে ঘোড়া হইতে না নামিয়া ঘোড়ার মুখ ফিরাইয়া দিতাম কাছারির দিকে। উঠানে বহু লোক। ইহারা অধিকাংশই গঙ্গতা প্রজা। পরনের মলিন ছেঁড়া কাপড় আবির ও রঙে ছোপানো। নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে মহাজনের বাড়ি হোলি খেলিতে আসিয়াছে। 8 ঘণ্টা পরে রাসবিহারী সিং আসিল এবং আমায় দেখিয়া যেন অবাক হইয়া গেল।
অর্থাৎ আমি যে তাহার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইব, ইহা যেন সে স্বপ্নেও ভাবে নাই। যাহা হোক, রাসবিহারী আমায় যথেষ্ট খাতির যত্ন করিল। পাশের যে ঘরে আমায় লইয়া গেল, সেটায় থাকিবার মধ্যে আছে খান 2-3 শিশম কাঠের দেশি সুতারের হাতে তৈরি খুব মোটা পায়া ও হাতলালা চেয়ার এবং একখানা কাঠের বেঞ্চি। দেওয়ালে সিন্দুর চন্দন লিপ্ত একটি গণেশ মূর্তি। একটু পরেই একটি বালক একখানা বড় থালা লইয়া আমার সামনে ধরিল। তাহাতে কিছু আবির, কিছু ফুল, কয়েকটি টাকা, গোটা কতক চিনির এলাচদানা ও মিশ্রিখণ্ড, একতাড়া ফুলের মালা। রাসবিহারী সিং আমার কপালে কিছু আবির মাখাইয়া দিল, আমিও তাহার কপালে আবির দিলাম। ফুলের মালাগাছি তুলিয়া লইলাম। আর কি করিতে হইবে না বুঝিতে পারিয়া আনাড়িভাবে থালার দিকে চাহিয়া আছি দেখিয়া রাসবিহারী সিং বলিল, আপনার নজর হুজুর, ও আপনাকে নিতে হবে। আমি পকেট হইতে আর কিছু টাকা বাহির করিয়া থালার টাকার সঙ্গে মিশাইয়া বলিলাম, সকলকে মিষ্টিমুখ করাও এই দিয়ে। রাসবিহারী সিং তারপর আমাকে তাহার ঐশ্বর্য দেখাইয়া লইয়া বেড়াইল। গোয়ালে প্রায় 60-65টি গরু, 7-8টি ঘোড়া আস্তা বলে, 2টি ঘোড়া নাকি অতি সুন্দর নাচিতে পারে। একদিন নাচ আমায় সে দেখাইবে। হাতি নাই, কিন্তু শীঘ্র কিনিবার ইচ্ছা আছে। এদেশে হাতি না থাকিলে সে সম্ভ্রান্ত লোক হয় না। 800 মণ গম চাষে উৎপন্ন হয়, দুবেলায় 80-85 জন লোক খায়। সে নিজে সকালে নাকি 150 দুধ ও 100 বিকানির মিশ্রি স্নানান্তে জলযোগ করে। বাজারের সাধারণ মিশ্রি সে কখনো খায় না, বিকানির মিশ্রি ছাড়া। মিশ্রি খাইয়া জলযোগ যে করে, সে এদেশে বড়লোক বলিয়া গণ্য হয়। বড়লোকের উহা আর একটি লক্ষণ। তারপর রাসবিহারী একটা ঘরে আমায় লইয়া গেল। সে ঘরের আড়া হইতে 2000-2500 ছড়া ভুট্টা ঝুলিতেছে। এগুলি ভুট্টার বীজ, আগামী বছরের চাষের জন্য রাখিয়া দেওয়া হইয়াছে। একখানা লোহার কড়া আমায় দেখাইল। লোহার চাদর গুল বসানো পেরেক দিয়া জুড়িয়া কড়াখানা তৈরি। তাতে 1.5 মণ দুধ একসঙ্গে জাল দেওয়া হয় প্রত্যহ। তাহার সংসারে প্রত্যহই নাকি ওই পরিমাণ দুধ খরচ হয়। একটা ছোট ঘরে লাঠি, ঢাল, সড়কি, বর্ষা, টাঙ্গি, তলোয়ার এত অগুন্তি যে সেটাকে রীতিমতো অস্ত্রাগার বলিলেও চলে। রাসবিহারী সিংয়ের 6 জন ছেলে। জ্যেষ্ঠ পুত্রটির বয়স 30-এর কম নয়। প্রথম 4টি ছেলে বাপের মতোই দীর্ঘকায়, জোয়ান, গোপ ও গালপাট্টার বহর এরই মধ্যে বেশ। তাহার ছেলেদের ও তাহার অস্ত্রাগার দেখিয়া মনে হইল, দরিদ্র ও অনাহার জীর্ণ গঙ্গোতা প্রজাগণ যে ইহাদের বহে সংকুচিত হইয়া থাকিবে, ইহা আর বেশি কথা কি। রাসবিহারী অত্যন্ত দাম্ভিক ও রাশভারী লোক। তাহার মানের জ্ঞানও বিলক্ষণ সজাগ। পান হইতে চুন খসিলেই রাসবিহারী সিংয়ের মান যায়। সুতরাং তাহার সহিত ব্যবহার করিতে গেলে সর্বদা সতর্ক ও সন্ত্রস্ত থাকিতে হয়। গঙ্গোতা প্রজাগণ তো সর্বদা তটস্থ অবস্থায় আছে, কি জানি কখন মনিবের মানের ত্রুটি ঘটে। বর্বর প্রাচুর্য বলিতে যাহা বুঝায়, তাহার জাজল্যমান চিত্র দেখিলাম রাসবিহারীর সংসারে। যথেষ্ট দুধ, যথেষ্ট গম, যথেষ্ট ভুট্টা, যথেষ্ট বিকানির মিশ্রি, যথেষ্ট মান, যথেষ্ট লাঠিসোঁটা। কিন্তু কি উদ্দেশ্যে? ঘরে একখানা ভালো ছবি নাই, ভালো বই নাই, ভালো কৌস কেদারা দূরের কথা, ভালো তাকিয়া বালিশ সাজানো বিছানাও নাই। দেওয়ালে চুনের দাগ, পানের দাগ, বাড়ির পিছনের নর্দমা অতি কদর্য নোংরা জল ও আবর্জনায় বোজানো। গৃহ স্থাপত্য অতি কুশ্রী। ছেলেমেয়েরা লেখাপড়া করে না। নিজেদের পরিচ্ছদ ও জুতা অত্যন্ত মোটা ও আধময়লা। গত বছর বসন্ত রোগে বাড়ির 3-4টি ছেলে মেয়ে 1 মাসের মধ্যে মারা গিয়াছে। এ বর্বর প্রাচুর্য তবে কোন কাজে লাগে? নিরীহ গঙ্গোতা প্রজা ঠেঙাইয়া এ প্রাচুর্য অর্জন করার ফলে কাহার কি সুবিধা হইতেছে? অবশ্য রাসবিহারী সিংয়ের মান বাড়িতেছে। ভোজ্য দ্রব্যের প্রাচুর্য দেখিয়া কিন্তু তাক লাগিল। এত কি একজনে খাইতে পারে? হাতির কানের মতো বৃহদাকার পুরি খান 15, খুঁড়িতে নানা রকম তরকারি, দই, লাড্ডু, মালপোয়া, চাটনি, পাঁপড়। আমার তো এ 4 বেলার খোরাক। রাসবিহারী সিং নাকি একা এর দ্বিগুণ আহার্য উদরস্থ করিয়া থাকে একবারে। আহার শেষ করিয়া যখন বাহিরে আসিলাম, তখন বেলা আর নাই। গঙ্গোতা প্রজাদের দল উঠানে পাতা পাতিয়া দই ও চীনা ঘাসের দানা মহানন্দে খাইতে বসিয়াছে। সকলের কাপড় লাল রঙে রঞ্জিত, সকলের মুখে হাসি। রাসবিহারীর ভাই গঙ্গোতাদের খাওয়ানোর তদারক করিয়া বেড়াইতেছে। ভোজনের উপকরণ অতি সামান্য, তাতেই ওদের খুশি ধরে না। অনেকদিন পরে এখানে সেই বালক নর্তক ধাতুরিয়ার নাচ দেখিলাম। ধাতুরিয়া আর একটু বড় হইয়াছে, নাচেও আগের চেয়ে অনেক ভালো।
হোলি উৎসবে এখানে নাচিবার জন্য তাহাকে বায়না করিয়া আনা হইয়াছে। ধাতুরিয়াকে কাছে ডাকিয়া বলিলাম, চিনতে পারো ধাতুরিয়া? ধাতুরিয়া হাসিয়া সেলাম করিয়া বলিল, জি হুজুর, আপনি ম্যানেজার বাবু, ভালো আছেন হুজুর? ভারী সুন্দর হাসি ওর মুখে। আর ওকে দেখিলেই মনে কেমন একটা অনুকম্পা ও করুণার উদ্রেক হয়। সংসারে আপন বলিতে কেহ নাই। এই বয়সে নাচিয়া গাইয়া পরের মন জগাইয়া পয়সা রোজগার করিতে হয়, তাও রাসবিহারী সিংহের মতো ধন গর্বিত অরসিকদের গৃহ প্রাঙ্গণে। জিজ্ঞাসা করিলাম, এখানে তো অর্ধেক রাত পর্যন্ত নাচতে গাইতে হবে, মজুরি কি পাবে? ধাতুরিয়া বলিল, 4 আনা পয়সা হুজুর, আর খেতে দেবে পেট ভরে। কি খেতে দেবে? মারা, দই, চিনি, লাড্ডুও দেবে বোধ হয়, আর বছর তো দিয়েছিল। আসন্ন ভোজ খাইবার লোভে ধাতুরিয়া খুব প্রফুল্ল হইয়া উঠিয়াছে। বলিলাম, সব জায়গায় কি এই মজুরি? ধাতুরিয়া বলিল, না হুজুর, রাসবিহারী সিং বড় মানুষ, তাই 4 আনা দেবে, আর খেতেও দেবে। গঙ্গোতাদের বাড়ি নাচলে দেয় 2 আনা, খেতে দেয় না, তবে আজকের মোকাইয়ের ছাতু দেয়। এতে চলে বাবু? নাচে কিছু হয় না, আগে হতো। এখন লোকের কষ্ট নাচ কে দেখবে? যখন নাচের বায়না না থাকে খেতে খামারে কাজ করি। আর বছর তো গম কেটেছিলাম, কি করি হুজুর, খেতে তো হবে। এত শখ করে ছক্করবাজি নাচ শিখেছিলাম গয়া থেকে, কেউ দেখতে চায় না। ছক্করবাজি নাচের মজুরি বেশি। ধাতুরিয়াকে আমি কাছারিতে নাচ দেখাইবার নিমন্ত্রণ করিলাম। ধাতুরিয়া শিল্পী লোক, সত্যিকার শিল্পীর নিস্পৃহতা ওর মধ্যে আছে। পূর্ণিমার জ্যোৎস্না খুব ফুটিলে রাসবিহারী সিংয়ের নিকট বিদায় লইলাম। রাসবিহারী সিং পুনরায় 2টি বন্দুকের আওয়াজ করিল। আমার ঘোড়া উহাদের উঠান পার হইবার সঙ্গে সঙ্গে আমার সম্মানের জন্য। দোল পূর্ণিমার রাত্রি, উদার মুক্ত প্রান্তরের মধ্যে সাদা বালির রাস্তা জ্যোৎস্না সম্পাতে চিকচিক করিতেছে। দূরে একটা শিল্লি পাখি জ্যোৎস্না রাতে কোথায় ডাকিতেছে, যেন এই বিশাল জনহীন প্রান্তরের মধ্যে পথহারা কোনো বিপন্ন নৈশপথিকের আকুল কণ্ঠস্বর। পিছন হইতে কে ডাকিল, হুজুর, ম্যানেজার বাবু। চাহিয়া দেখি ধাতুরিয়া আমার ঘোড়ার পিছু পিছু ছুটিতেছে। ঘোড়া থামাইয়া জিজ্ঞাসা করিলাম, কি ধাতুরিয়া? ধাতুরিয়া হাঁপাইতেছিল। একটুখানি দাঁড়াইয়া দম লইয়া একটু ইতস্তত করিয়া পরিশেষে লাজুক মুখে বলিল, একটা কথা বলছিলাম হুজুর। তাহাকে সাহস দিবার সুরে বলিলাম, কি বলো না। হুজুরের দেশে কলকাতায় আমায় একবার নিয়ে যাবেন? কি করবে সেখানে গিয়ে? কখনো কলকাতায় যাইনি। গাওনা বাজনা নাচের বড় আদর। ভালো ভালো নাচ শিখেছিলাম, কিন্তু এখানে দেখবার লোক নেই, তাতে বড় দুঃখ হয়। ছক্করবাজি নাচটা না নেচে নেচে ভুলে যেতে বসেছি। কি করেই ওই নাচটা শিখি, সে কথা শোনার জিনিস। গ্রামটা ছাড়াইয়াছিলাম, ধুধু জ্যোৎস্না আলোকিত মাঠ। ভাবে বোধ হইল ধাতুরিয়া লুকাইয়া আমার সহিত দেখা করিতে চায়। রাসবিহারী সিং টের পাইলে শাসন করিবে এই ভয়ে। নিকটে মাঠের মধ্যে একটা ফুলে ভর্তি শিমুল চারা। ধাতুরিয়ার কথা শুনিয়া শিমুল গাছটার তলায় ঘোড়া হইতে নামিয়া একখণ্ড পাথরের উপর বসিলাম। বলিলাম, বলো তোমার গল্প। সবাই বলতো গয়া জেলায় এক গ্রামে ভিটল দাস বলে একজন গুণী লোক আছে। সে ছক্করবাজি নাচের মস্ত ওস্তাদ। আমার ঝোঁক ছিল ছক্করবাজি নাচ যে করে হোক শিখবই। গয়া জেলাতে চলে গেলাম। গায়ে গায়ে ঘুরি আর ভিটল দাসের খোঁজ করি, কেউ বলতে পারে না। শেষকালে একদিন সন্ধ্যায় একটা আহিরদের মহিষের বাথানে আশ্রয় নিয়েছি। সেখানে শুনলাম ছক্করবাজি নাচ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। অনেক রাত তখন, শীত খুব। আমি বিছালি পেতে বাথানের এক কোণে শুয়েছিলাম। যেমন ছক্করবাজি নাচের কথা কানে যাওয়া, অমনি লাফিয়ে উঠেছি। ওদের কাছে এসে বসি। কি খুশি যে হলাম বাবুজি, সে আর কি বলবো। যেন একটা কি তালুক পেয়ে গিয়েছি। ওদের কাছেই ভিটল দাসের সন্ধান পেলাম। ওখান থেকে 17 ক্রোশ রাস্তা, 3 টাঙ্গা বলে গ্রামে তার বাড়ি। বেশ লাগিতেছিল একজন তরুণ শিল্পীর শিল্প শিক্ষার আকুল আগ্রহের গল্প। বলিলাম, তারপর? হেঁটে সেখানে গেলাম। ভিটল দাস দেখে বুড়ো মানুষ, এক মুখ সাদা দাড়ি। আমায় দেখে বললেন, কে চাই? আমি বলিলাম, আমি ছক্করবাজি নাচ শিখতে এসেছি। তিনি যেন অবাক হয়ে গেলেন। বললেন, আজকালকার ছেলেরা এসব পছন্দ করে? এ তো লোকে ভুলেই গিয়েছে।
আমি তার পায়ে হাত দিয়ে বললাম, আমায় শেখাতে হবে, বহুদূর থেকে এসেছি আপনার নাম শুনে। তার চোখ দিয়ে জল এলো। বললেন, আমার বংশে 7 পুরুষ ধরেই এই নাচের চর্চা, কিন্তু আমার ছেলে নেই। বাইরের কেউ এসে শিখতেও চায়নি আমার কাছে, এত বয়স হয়েছে এর মধ্যে। আজ তুমি প্রথম এলে, আচ্ছা তোমায় শেখাবো। তা বুঝলেন হুজুর, এত কষ্ট করে শেখা জিনিস এখানে গঙ্গোতাদের দেখিয়ে কি করব? কলকাতায় গণের আদর আছে, সেখানে নিয়ে যাবেন হুজুর? বলিলাম, আমার কাছারিতে একদিন এসো ধাতুরিয়া, এ সম্বন্ধে কথা বলবো। ধাতুরিয়া আশ্বস্ত হইয়া চলিয়া গেল। আমার মনে হইল, উহার এত কষ্ট করিয়া শেখা গ্রাম্য নাচ কলিকাতায় কেই বা দেখিবে, আর ও বেচারি একা সেখানে কেই বা করিবে। প্রকৃতি তার নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান। অনেকদিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না। আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতি রানীর! প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে। অন্য কোনো দিকে মন দিয়েছি যদি, অভিমানিনী কিছুতেই তার অবগুণ্ঠন খুলিবেন না। কিন্তু অনন্যমনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো, তার সর্ববিধ আনন্দের বর, সৌন্দর্যের বর, অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্র ধারেও এত বর্ষিত হইবে, তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে। দিনরাত মোহিনী প্রকৃতি রানী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন, নূতন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন, মনের আয়ু বাড়াইয়া দিবেন, অমর লোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। কয়েকবারের কথা বলি, সে অমূল্য অনুভূতিরাজির কথা বলিতে গেলে লিখিয়া পাতার পর পাতা ফুরাইয়া যায়, কিন্তু তবু বলা শেষ হয় না। যা বলিতে চাহিতেছি তাহার অনেকখানি বাকি থাকিয়া যায়। এসব শুনিবার লোকও সংখ্যায় অত্যন্ত কম। কজন মনে প্রাণে প্রকৃতিকে ভালোবাসে? অরণ্য প্রান্তরে লবটুলিয়ার মাঠে মাঠে দুধলি ঘাসের ফুল ফুটাইয়া জানাইয়া দেয় যে বসন্ত পড়িয়াছে। সে ফুলও বড় সুন্দর, দেখিতে নক্ষত্রের মতো আকৃতি, রং হলদে, লম্বা লম্বা সরু লতার মতো ঘাসের ডাঁটাটা অনেকখানি জমি জুড়িয়া মাটি আঁকড়াইয়া থাকে। নক্ষত্রাকৃতি হলদে ফুল ধরে তার গাঁটে গাঁটে। ভোরে মাঠ, পথের ধার সর্বত্র আলো করিয়া ফুটিয়া থাকিত, কিন্তু সূর্যের তেজ বাড়িবার সঙ্গে সঙ্গে সব ফুল কুকড়াইয়া পুনরায় কুঁড়ির আকার ধারণ করিত। পরদিন সকালে আবার সেই কুঁড়িগুলিই দেখিতাম ফুটিয়া আছে। রক্তপলাশের বাহার আছে মোহনপুরা রিজার্ভ ফরেস্টে ও আমাদের সীমানার বাহিরের জঙ্গলে, কিংবা মহালিখারূপের শৈল সানু প্রদেশে। আমাদের মহাল হইতে সেসব স্থান অনেক দূরে, ঘোড়ায় ৩-৪ ঘণ্টা লাগে। সেসব জায়গায় চৈত্রে শালমঞ্জরির সুবাসে বাতাস মাতাইয়া রাখে, শিমুল বনে দিগন্ত রেখা রাঙাইয়া দেয়, কিন্তু কোকিল, দোয়েল, বউ কথা কও প্রভৃতি গায়ক পাখিরা ডাকে না। এসব জনহীন অরণ্য প্রান্তরের যে ছন্নছাড়া রূপ, বোধহয় তাহারা তাহা পছন্দ করে না। একদিন বাংলাদেশে ফিরিবার জন্য মন হাঁপাইয়া উঠিত। বাংলাদেশের পল্লীর সে সুমধুর বসন্ত কল্পনায় দেখিতাম। মনে পড়িত বাঁধানো পুকুর ঘাটে স্নানান্তে আর্দ্র বস্ত্রে গমনরতা কোনো তরুণী বধূর ছবি, মাঠের ধারে ফুল ফোটা ঘেটু বন, বাতাবি লেবুর ফুলের সুগন্ধে মোহময় ঘন ছায়া ভরা অপরাহ্ন। দেশকে কি ভালো করিয়াই চিনিলাম বিদেশে গিয়া। দেশের জন্য এই মনোবেদনা দেশে থাকিতে কখনো অনুভব করি নাই। জীবনে এই একটা বড় অনুভূতি। যে উহার আস্বাদ না পাইল সে হতভাগ্য একটা শ্রেষ্ঠ অনুভূতির সহিত অপরিচিত রহিয়া গেল। কিন্তু যে কথাটা বারবার নানাভাবে বলিবার চেষ্টা করিতেছি, কিন্তু কোনো বারই ঠিক মতো বুঝাইতে পারিতেছি না, সেটা হইতেছে এই প্রকৃতির একটা রহস্যময় অসীমতার, দূরদিগম্যতার, বিরাটত্বের ও ভয়াল গা ছমছম করানো সৌন্দর্যের দিকটা। না দেখিলে কি করিয়া বুঝাইব সে কি জিনিস। জনশূন্য বিশাল লবটুলিয়া বৈহারের দিগন্তব্যাপী দীর্ঘ বনঝাউ ও কাশের বনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘোড়ার উপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার সারা মনকে অসীম রহস্য অনুভূতিতে আচ্ছন্ন করিয়া দিয়াছে। কখনো তাহা আসিয়াছে ভয়ের রূপে, কখনো আসিয়াছে একটা নিস্পৃহ, উদাস, গম্ভীর মনোভাবের রূপে, কখনো আসিয়াছে কত মধুময় স্বপ্ন, দেশ বিদেশের নরনারীর বেদনার রূপে। সে যেন খুব উচ্চদরের নীরব সঙ্গীত, নক্ষত্রের ক্ষীণ আলোর তালে, জ্যোৎস্না রাত্রের অবাস্তবতায়, ঝিল্লির টানে, ধাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয় সঙ্গতি। সে রূপ তাহার না দেখাই ভালো, যাহাকে ঘর দুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে।
প্রকৃতির সে মোহিনী রূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে। উদাসীন ছন্ন ছাড়া ভব ঘুরে হ্যারি জস্টন, মার্কোপোলো, হাডসন, শ্যাকলটন করিয়া তোলে। গৃহস্থ সাজিয়া ঘরকন্যা করিতে দেয় না। অসম্ভব তাহার পক্ষে ঘরকন্যা করা। একবার সে ডাক যে শুনিয়াছে, সে অবগুণ্ঠিতা মোহিনীকে একবার যে প্রত্যক্ষ করিয়াছে। গভীর রাত্রে ঘরের বাহিরে একা আসিয়া দাঁড়াইয়া দেখিয়াছি অন্ধকার প্রান্তরের অথবা ছায়াহীন ধূধূপ জ্যোৎস্নাভরা রাত্রির রূপ। তার সৌন্দর্যে পাগল হইতে হয়, একটুও বাড়াইয়া বলিতেছি না। আমার মনে হয় দুর্বলচিত্ত মানুষ যাহারা, তাহাদের পক্ষে সে রূপ না দেখাই ভালো। সর্বনাশী রূপ সে, সকলের পক্ষে তার টাল সামলানো বড় কঠিন। তবে এ কথাও ঠিক, প্রকৃতিকে সে রূপে দেখাও ভাগ্যের ব্যাপার। এমন বিজন বিশাল উন্মুক্ত অরণ্য প্রান্তর, শৈলমালা, বনঝাউ আর কাশের বন কোথায় যেখানে সেখানে। তার সঙ্গে যোগ চাই গভীর নিশীথিনীর নীরবতার ও তার অন্ধকার বা জ্যোৎস্নার। এত যোগাযোগ সুলভ হইলে পৃথিবীতে কবি আর পাগলে দেশ ছাইয়া যাইত না। একদিন প্রকৃতির সে রূপ কিভাবে প্রত্যক্ষ করিয়াছিলাম সে ঘটনা বলি। পূর্ণিয়া হইতে উকিলের তার পাইলাম, পরদিন সকাল 10টার মধ্যে আমায় সেখানে হাজির হইতে হইবে, অন্যথায় এস্টেটের বড় একটা মোকদ্দমায় আমাদের হার সুনিশ্চিত। আমাদের মহল হইতে পূর্ণিয়া 55 মাইল দূরে। রাত্রের ট্রেন মাত্র একখানি। যখন তার হস্তগত হইল তখন 17 মাইল দূরবর্তী কাটারিয়া স্টেশনে গিয়া সে ট্রেন ধরা অসম্ভব। ঠিক হইল এখনই ঘোড়ায় রওনা হইতে হইবে। কিন্তু পথ সুদীর্ঘ বটে, বিপদসংকুলও বটে, বিশেষ করিয়া এই রাত্রিকালে, এই অরণ্য অঞ্চলে। সুতরাং তহসিলদার সুজন সিং আমার সঙ্গে যাইবে ইহাও ঠিক হইল। সন্ধ্যায় দুজনে ঘোড়া ছাড়িলাম। কাছারি ছাড়িয়া জঙ্গল পড়িতেই কিছু পরে কৃষ্ণা তৃতীয়ার চাঁদ উঠিল। অস্পষ্ট জ্যোৎস্নায় বনপ্রান্তর আরও অদ্ভুত দেখাইতেছে। পাশাপাশি দুজনে চলিয়াছি, আমি আর সুজন সিং। পথ কখনো উঁচু কখনো নিচু, সাদা বালির উপর জ্যোৎস্না পড়িয়া চকচক করিতেছে। ঝোপঝাপ মাঝে মাঝে, আর শুধু কাশ আর ঝাউবন চলিয়াছে। সুজন সিং গল্প করিতেছে, জ্যোৎস্না ক্রমেই ফুটিতেছে। বন জঙ্গল বালুচর ক্রমশ স্পষ্টতর হইতেছে। বহু দূর পর্যন্ত নিচু জঙ্গলের শীর্ষদেশ একটানা সরল রেখায় চলিয়া গিয়াছে। যত দূর দৃষ্টি যায় ধুধু প্রান্তর একদিকে, অন্যদিকে জঙ্গল। বাঁদিকে দূরে অনুচ্চ শৈলমালা। নির্জন নীরব, মানুষের বসতি কুত্রাপি নাই, সাড়া নাই, শব্দ নাই, যেন অন্য কোনো অজানা গ্রহের মধ্যে নির্জন বনপথে দুটি মাত্র প্রাণী আমরা। এক জায়গায় সুজন সিং ঘোড়া থামাইল। ব্যাপার কি? পাশের জঙ্গল হইতে একটি ধাড়ি বন্য শূকর একদল ছানাপোনা লইয়া আমাদের পথ পার হইয়া বাঁ দিকের জঙ্গলে ঢুকিতেছে। সুজন সিং বলিল, তবুও ভালো হুজুর, ভেবেছিলাম বুনো মহিষ। মোহনপুরা জঙ্গলের কাছে আসিয়া পড়িয়াছি। বুনো মহিষের ভয় এখানে খুব। সেদিনও একজন লোক মারিয়াছে মহিষে। আরও কিছু দূর গিয়া জ্যোৎস্নায় দূর হইতে কালো মতো সত্যই কি একটা দেখা গেল। সুজন বলিল, ঘোড়া ভয় পাবে হুজুর, ঘোড়া রুখুন। শেষে দেখা গেল সেটা নড়েও না চড়েও না। একটু একটু করিয়া কাছে গিয়া দেখা গেল সেটা একটা কাশের খুপড়ি। আবার ঘোড়া ছুটাইয়া দিলাম। মাঠ, ঘাট, বন, ধুধু জ্যোৎস্না ভরা বিশ্ব। কি একটা সঙ্গীহারা পাখি আকাশের গায়ে কি বনের মধ্যে কোথায় ডাকিতেছে, টিটি টিটি। ঘোড়ার খুঁড়িয়ে বড় বালি উঠিতেছে। ঘোড়া এক মুহূর্ত থামাইবার উপায় নাই। উড়াও উড়াও। অনেকক্ষণ একভাবে বসিয়া পিঠ টনটন করিতেছে। জিনের বসিবার জায়গাটা গরম হইয়া উঠিয়াছে। ঘোড়া ছাড়থোক ভাঙ্গিয়া দুলকি চাল ধরিয়াছে। আমার ঘোড়াটা আবার বড্ড ভয় পায়। এজন্য সতর্কতার সঙ্গে সামনের পথে অনেক দূর পর্যন্ত নজর রাখিয়া চলিয়াছি। হঠাৎ থমকিয়া ঘোড়া দাঁড়াইয়া গেলে ঘোড়া হইতে ছিটকাইয়া পড়া অনিবার্য। কাশের মাথায় ঝুঁটি বাঁধিয়া জঙ্গলে পথ ঠিক করিয়া রাখিয়াছে। রাস্তা বলিয়া কিছু নাই। এ কাশের ঝুঁটি দেখিয়া এই গভীর জঙ্গলে পথ ঠিক করিয়া লইতে হয়। একবার সুজন সিং বলিল, হুজুর, এ পথটা যেন নয়, পথ ভুলেছি আমরা। আমি সপ্তর্ষি মণ্ডল দেখিয়া ধ্রুবতারা ঠিক করিলাম। পূর্ণিয়া আমাদের মহাল হইতে খাড়া উত্তরে। তবে ঠিকই আছে, সুজনকে বুঝাইয়া বলিলাম। সুজন বলিল, না হুজুর, কুশি নদীর খেয়া পেরুতে হবে যে, খেয়া পার হয়ে তবে সোজা উত্তরে যেতে হবে। এখন উত্তর পূর্ব কোণ কেটে বেরুতে হবে।
অবশেষে পথ মিলিল। জ্যোৎস্না আরও ফুটিয়াছে। সে কি জ্যোৎস্না, কি রূপ রাত্রির! নির্জন বালুর চরে দীর্ঘ বনঝাউয়ের জঙ্গলের পাশের পথে জ্যোৎস্না যাহারা কখনো দেখে নাই, তাহারা বুঝিবে না এ জ্যোৎস্নার কি চেহারা। এমন উন্মুক্ত আকাশতলে ছায়াহীন উদাস গভীর জ্যোৎস্না ভরা রাত্রিতে বন পাহাড় প্রান্তরের পথের জ্যোৎস্না, বালুচরের জ্যোৎস্না কজন দেখিয়াছে? উহ, সে কি ছুট! পাশাপাশি চলিতে চলিতে দুই ঘোড়ায় হাঁপাইতেছে। শীতেও ঘাম দেখা দিয়েছে আমাদের গায়ে। এক জায়গায় বনের মধ্যে একটা শিমুল গাছের তলায় আমরা ঘোড়া থামাইয়া একটু বিশ্রাম করি। সামান্য মিনিট 10। একটা ছোট নদী বহিয়া গিয়া অদূরে কুশি নদীর সঙ্গে মিশিয়াছে। শিমুল গাছটাতে ফুল ফুটিয়াছে। বনটা সেখানে চারিধার হইতে আসিয়া আমাদের এমন ঘিরিয়াছে যে পথের চিহ্ন মাত্র নাই, অথচ খাটো খাটো গাছপালার বন। শিমুল গাছটাই সেখানে খুব উঁচু, বনের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। দুজনেরই জল পিপাসা পাইয়াছে দারুণ। জ্যোৎস্না মেলান হইয়া আসে। অন্ধকার বনপথ, পশ্চিম দিগন্তের দূর শৈলমালার পিছনে শেষ রাত্রির চন্দ্র ঢলিয়া পড়িয়াছে। ছায়া দীর্ঘ হইয়া আসিল। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে, শুধু ছায়া ছায়া। অন্ধকার মাঠ, অন্ধকার বন। শেষ রাত্রির বাতাস বেশ ঠান্ডা হইয়া উঠিল। ঘড়িতে রাত প্রায় 4টা। ভয় হয় শেষ রাত্রের অন্ধকারে বুনো হাতির দল সামনে না আসে। মধুবনীর জঙ্গলে একপাল বুনো হাতিও আছে। এবার আশেপাশে ছোট ছোট পাহাড়, তার মধ্য দিয়া পথ। পাহাড়ের মাথায় নিষ্পত্র শুভ্র কাণ্ড গোলগলি ফুলের গাছ, কোথাও রক্ত পলাশের বন। শেষ রাত্রের চাঁদ্রুবা অন্ধকারে বন পাহাড় অদ্ভুত দেখায়। পূর্ব দিকে ফর্সা হইয়া আসিল। ভোরের হাওয়া বহিতেছে। পাখির ডাক কানে গেল। ঘোড়ার সর্বাঙ্গ দিয়া দরদর ধারে ঘাম ছুটিতেছে। ছুট ছুট। খুব ভালো ঘোড়া, তাই এই পথে সমানে এত ছুটিতে পারে। সন্ধ্যায় কাছারি ছাড়িয়াছি, আর ভোর হইয়া গেল। সম্মুখে এখনো যেন পথের শেষ নাই। সেই একঘেয়ে বন, পাহাড়। সামনের পাহাড়ের পিছন থেকে টকটকে লাল সিঁদুরের গোলার মতো সূর্য উঠিতেছে। পথের ধারে এক গ্রামে ঘোড়া থামাইয়া কিছু দুধ কিনিয়া দুইজনে খাইলাম। পরে আরও ঘণ্টা 2 চলিয়াই পূর্ণিয়া শহর। পূর্ণিয়ায় এস্টেটের কাজ তো শেষ করিলাম, সে যেন নিতান্ত অন্য মনস্কতার সহিত মন পড়িয়া রহিল পথের দিকে। আমার সঙ্গীর ইচ্ছা সে কাজ শেষ করিয়াই বাহির হইয়া পড়ে। আমি তাহাকে বাধা দিলাম। জ্যোৎস্না রাত্রে এতটা পথ অশ্বারোহণে যাইবার বিচিত্র সৌন্দর্যের পুনরাস্বাদনের লোভে গেলামও তাই। পরদিন চাঁদ একটু দেরিতে উঠিলেও ভোর পর্যন্ত জ্যোৎস্না পাওয়া গেল। আর কি সে জ্যোৎস্না! কৃষ্ণপক্ষের স্থিমিতালোক চন্দ্রের জ্যোৎস্না বনে পাহাড়ে যেন এক শান্ত স্নিগ্ধ, অথচ এক আশ্চর্যরূপে অপরিচিত স্বপ্ন জগতের রচনা করিয়াছে। সেই খাটো খাটো কাঠ জঙ্গল, সেই পাহাড়ের সানুদেশে পীতবর্ণ গোলগলি ফুল, সেই উঁচু নিচু পথ, সব মিলিয়া যেন কোন বহুদূরের নক্ষত্রলোক। মৃত্যুর পরে অজানা কোন অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছি। ভগবান বুদ্ধের সেই নির্বাণ লোকে, যেখানে চন্দ্রের উদয় হয় না, অথচ অন্ধকারও নাই। অনেকদিন পরে যখন এই মুক্ত জীবন ত্যাগ করিয়া সংসারে প্রবেশ করি, তখন কলিকাতা শহরের ক্ষুদ্র গলির বাসাবাড়িতে বসিয়া ইস্ত্রির সেলাইয়ের কল চালনার শব্দ শুনিতে শুনিতে অবসর দিনের দুপুরে কতবার এই রাত্রির কথা, এই অপূর্ব আনন্দের কথা, এই জ্যোৎস্নামাখা রহস্যময় বনশ্রীর কথা, শেষ রাত্রের চাঁদডুবা অন্ধকারে পাহাড়ের উপর শুভ্রকাণ্ড গোলগলি গাছের কথা, শুকনো কাঠ জঙ্গলের সোঁদা সোঁদা তাজা গন্ধের কথা ভাবিয়াছি। কতবার কল্পনায় আবার ঘোড়ায় চড়িয়া জ্যোৎস্না রাত্রে পূর্ণিয়া গিয়াছি। চৈত্র মাসের মাঝামাঝি একদিন খবর পাইলাম, সীতাপুর গ্রামে রাখালবাবু নামে একজন বাঙালি ডাক্তার ছিলেন। তিনি কাল রাত্রে হঠাৎ মারা গিয়াছেন। ইহার নাম পূর্বে কখনো শুনি নাই। তিনি যে ওখানে ছিলেন তাহা জানিতাম না। শুনিলাম আজ 20-22 বছর তিনি সেখানে ছিলেন। ও অঞ্চলে তাহার পসার ছিল, ঘরবাড়িও নাকি করিয়াছিলেন ওই গ্রামেই। তাহার স্ত্রীপুত্র সেখানেই থাকে। এই অবাঙালির দেশে একজন বাঙালি ভদ্রলোক মারা গিয়াছেন হঠাৎ। তাহার স্ত্রীপুত্রের কী দশা হইতেছে, কে তাহাদের দেখাশোনা করিতেছে, তাহার সৎকার বা শ্রাদ্ধ শান্তির কী ব্যবস্থা হইতেছে, এসব জানিবার জন্য মন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। ভাবিলাম আমার প্রথম কর্তব্য হইতেছে সেখানে গিয়া সেই শোক ও সন্তপ্ত পরিবারের খোঁজ খবর লওয়া। খবর লইয়া জানিলাম গ্রামটি এখান হইতে মাইল 20 দূরে, কড়ারি খাস মহালের সীমানায়। বৈকালের দিকে সেখানে গিয়া পৌঁছিলাম। লোকজনকে জিজ্ঞাসা করিয়া রাখালবাবুর বাড়ি খুঁজিয়া বাহির করিলাম।
দুখানা বড় বড় খোলার ঘর, খানতেনেক ছোট ছোট ঘর, বাইরে এদেশের ধরনের একখানা বসিবার ঘর, তার 3 দিকে দেওয়াল নাই। বাঙালির বাড়ি বলিয়া চিনিবার কোনো উপায় নাই। বসিবার ঘরে দড়ির চারপাই হইতে উঠানের হনুমান ধ্বজাটি পর্যন্ত সব এদেশি। আমার ডাকে একটি 12-13 বছরের ছেলে বাহির হইয়া আসিল। আমায় ঠেঠ হিন্দিতে জিজ্ঞাসা করিল, কাকে খুঁজছেন? তাহার চেহারা দেখিয়া মনে হয় না যে সে বাঙালির ছেলে। মাথায় লম্বা টিকি, গলায় অবশ্য বর্তমানে কাঁচা, সবই বুঝিলাম, কিন্তু মুখের ভাব পর্যন্ত হিন্দুস্থানি বালকের মতো কি করিয়া হয়। আমার পরিচয় দিয়া বলিলাম, তোমাদের বাড়িতে এখন বড় লোক কে আছেন, তাকে ডাকো। ছেলেটি বলিল, সেই বড় ছেলে, আর 2টি ছোট ছোট ভাই আছে, বাড়িতে আর কোনো অভিভাবক নাই। বলিলাম, তোমার মায়ের সঙ্গে আমি একবার কথা কইতে চাই, জিজ্ঞেস করে এসো। খানিকটা পরে ছেলেটি আসিয়া আমায় বাড়ির মধ্যে লইয়া গেল। রাখালবাবুর স্ত্রীকে দেখিয়া মনে হইল বয়স অল্প, 30-এর মধ্যে, সদ্য বিধবার বেশ, কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলিয়াছে, ঘরের আসবাবপত্র নিতান্ত দরিদ্রের গৃহস্থালীর মতো। একদিকে একটা ছোট গোলা, ঘরে দাওয়ায় খান 2-4 পাই, ছেঁড়া লেপ কাঁথা, এদেশি পিতলের ঘয়লা, একটা গুড়গুড়ি, পুরনো টিনের তোরঙ্গ। বলিলাম, আমি বাঙালি, আপনার প্রতিবেশী। আমার কানে গেল রাখালবাবুর কথা, তাই এলাম। আমার এখানে একটা কর্তব্য আছে বলে মনে করি। আমার কোনো সাহায্য যদি দরকার হয় নিঃসংকোচে বলুন। রাখালবাবুর স্ত্রী কপাটের আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। আমি বুঝাইয়া শান্ত করিয়া পুনরায় আমার আসিবার উদ্দেশ্য ব্যক্ত করিলাম। রাখালবাবুর স্ত্রী এবার আমার সামনে বাহির হইলেন, কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনি আমার দাদার মতো, আমাদের এই ঘোর বিপদের সময় ভগবান আপনাকে পাঠিয়েছেন। ক্রমে কথায় কথায় জানা গেল এ বাঙালি পরিবার সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় এই ঘোর বিদেশে। রাখালবাবু গত 1 বছরের উপরে শয্যাগত ছিলেন। তার চিকিৎসা ও সংসার খরচে সঞ্চিত অর্থ সব নিঃশেষ হইয়া গিয়াছে। এখন এমন উপায় নাই যে তার শ্রাদ্ধের জোগাড় হয়। জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, রাখালবাবু তো অনেকদিন ধরে এ অঞ্চলে আছেন, কিছু করতে পারেননি? রাখালবাবুর স্ত্রী সংকোচ ও লজ্জা অনেকটা দূর হইয়াছিল। তিনি যেন এই প্রবাসে এই দুর্দিনে একজন বাঙালির মুখ দেখিয়া অকুলে কুল পাইয়াছেন, মুখের ভাবে মনে হইল। বললেন, আগে কি রোজগার করতেন জানি নে। আমার বিয়ে হয়েছে এই 15 বছর। আমার সতীন মারা যেতে আমায় বিয়ে করেন। আমি এসে পর্যন্ত দেখছি কোনো রকমে সংসার চলে। এখানে ভিজিটের টাকা বড় একটা কেউ দেয় না, গম দেয়, মকাই দেয়। গত বছর মাঘ মাসে উনি অসুখে পড়লেন, সেই থেকে আর একটি পয়সা ছিল না। তবে এদেশের লোক খারাপ নয়, যার কাছে যা পাওনা ছিল বাড়ি বইয়ে সে সব গম মকাই কলাই দিয়ে গিয়েছে, তাই চলেছে, নয়তো না খেয়ে মরত সবাই। আপনার বাপের বাড়ি কোথায়, সেখানে খবর দেওয়া হয়েছে? রাখালবাবুর স্ত্রী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, খবর দেবার কিছু নেই। আমার বাপের বাড়ি কখনো দেখিনি। শুনেছিলুম ছিল মুর্শিদাবাদ জেলায়। ছেলেবেলা থেকে আমি সাহেবগঞ্জে ভগ্নিপতির বাড়িতে মানুষ, মা বাবা কেউ ছিলেন না। আমার সে দিদি আমার বিয়ের পর মারা যান। ভগ্নিপতি আবার বিয়ে করেছেন, তার সঙ্গে আমার সম্পর্ক কি? রাখালবাবুর কোনো আত্মীয় স্বজন কোথাও নেই? দেশে জ্ঞাতি ভাইয়েরা আছে শুনতাম বটে, কিন্তু তারাও কখনো সংবাদ নেয়নি। উনিও দেশে যাতায়াত করতেন না। তাদের সঙ্গে সদ্ভাবও নেই, তাদের খবর দেওয়া না দেওয়া সমান। এক মামা শ্বশুর আছেন আমার শুনতাম কাশীতে, তাও তার ঠিকানা জানি নে। ভয়ানক অসহায় অবস্থা, আপনার জন কেহ নাই। এ বন্ধুহীন বিদেশে 2-3টি নাবালক ছেলে লইয়া সহায় সম্পদ শূন্য বিধবা মহিলাটির দশা ভাবিয়া মন রীতিমতো দমিয়া গেল। তখনকার মতো যাহা করা উচিত করিয়া আমি কাছারিতে ফিরিয়া আসিলাম। সদরে লিখিয়া এস্টেট হইতে আপাতত 100 টাকার সাহায্যের ব্যবস্থা করিয়া রাখালবাবুর শ্রাদ্ধও কোনো রকমে শেষ করিয়া দিলাম। ইহার পর আরও 12 কয়েক রাখালবাবুর বাড়িতে গিয়াছি। এস্টেট হইতে মাসে 10টি টাকা সাহায্য মঞ্জুর করাইয়া লইয়া প্রথমবারের টাকাটা নিজেই দিতে গিয়েছিলাম। দিদি খুব যত্ন করিতেন, অনেক স্নেহ আত্মীয়তার কথা বলিতেন। সেই বিদেশে তার স্নেহ যত্ন আমার বড় ভালো লাগিত। তারই লোভে অবসর পাইলেই সেখানে যাইতাম। লবটুলিয়ার উত্তর প্রান্ত খুব বড় একটা হ্রদের মতো। এরকম জলাশয়কে এদেশে বলে কুণ্ডি।
এই হ্রদটার নাম সরস্বতী কুণ্ডী। সরস্বতী কুণ্ডীর পাড়ের 3 দিকে নিবিড় বন। এ ধরনের বন আমাদের মহালে বা লবটুলিয়াতে নাই। এ বনে বড় বড় বনস্পতিদের নিবিড় সমাবেশ। জলের সান্নিধ্য বশতই হোক বা যে জন্যই হোক, বনের তলদেশে নানা বিচিত্র লতাপাতা, বন্য পুষ্পের ভিড়। এই বন বিশাল সরস্বতী কুণ্ডীর নীল জলকে 3 দিকে অর্ধচন্দ্রাকারে ঘিরিয়া রাখিয়াছে। একদিকে ফাঁকা, সেখান হইতে পূর্ব দিকে বহুদূর প্রসারিত নীল আকাশ ও দূরের শৈলমালা চোখে পড়ে। সুতরাং পূর্ব পশ্চিম কোণের তীরের কোনো এক জায়গায় বসিয়া দক্ষিণ ও বাম দিকে চাহিয়া দেখিলে সরস্বতী কুণ্ডীর সৌন্দর্যের অপূর্বতা ঠিক বোঝা যায়। বামে চাহিলে গভীর হইতে গভীরতর বনের মধ্যে দৃষ্টি চলিয়া গিয়া ঘন নিবিড় শ্যামলতার মধ্যে নিজেকে হারাইয়া ফেলে। দক্ষিণে চাহিলে স্বচ্ছ নীল জলের ওপারে সুদূর বিসর্পী আকাশ ও অস্পষ্ট শৈলমালার ছবি মনকে বেলুনের মতো ফুলাইয়া পৃথিবীর মাটি হইতে উড়াইয়া লইয়া চলে। এখানে একখানা শিলাখণ্ডের উপর কতদিন গিয়া একা বসিয়া থাকিতাম। কখনো বনের মধ্যে দুপুরবেলা আপন মনে বেড়াইতাম। কত বড় বড় গাছের ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতাম। মাঝে মাঝে গাছপালা, বন্যলতার ফুল সংগ্রহ করিতাম। এখানে যত রকমের পাখির ডাক শোনা যায়, আমাদের মহলে অত পাখি নাই। নানা রকমের বন্য ফল খাইতে পায় বলিয়া এবং সম্ভবত উচ্চ বনস্পতি শিরে বাসা বাঁধিবার সুযোগ ঘটে বলিয়া সরস্বতী কুণ্ডীর তীরের বনে পাখির সংখ্যা অত্যন্ত বেশি। বনে ফুলও অনেক রকমের ফোটে। হ্রদের তীরের নিবিড় বন প্রায় 3 মাইলের উপর লম্বা, গভীরতায় প্রায় 1.5 মাইল। জলের ধার দিয়া বনের মধ্যে গাছপালার ছায়ায় ছায়ায় একটা সুড়ি পথ বনের শুরু হইতে শেষ পর্যন্ত আসিয়াছে। এ পথ ধরিয়া বেড়াইতাম। গাছপালার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সরস্বতীর নীল জল, তার উপর উপুড় হইয়া পড়া দূরের আকাশটা এবং দিগন্তলীন শৈলশ্রেণী চোখে পড়িত। ঝিরঝির করিয়া স্নিগ্ধ হাওয়া বহিত, পাখি গান গাহিত, বন্য ফুলের সুগন্ধ পাওয়া যাইত। একদিন একটা গাছের ডালে উঠিয়া বসিলাম। সে আনন্দের তুলনা হয় না। আমার মাথার উপরে বিশাল বনস্পতি দলের ঘন সবুজ পাতার রাশি, তার ফাঁকে ফাঁকে নীল আকাশের টুকরা, প্রকাণ্ড একটা লতায় থোকা থোকা ফুল দুলিতেছে। পায়ের দিকে অনেক নিচে ভিজা মাটিতে বড় বড় ব্যাঙের ছাতা গজাইয়াছে। এখানে আসিয়া বসিয়া শুধু ভাবিতে ইচ্ছা হয়। কত ধরনের কত নব অনুভূতি মনে আসিয়া জোটে। এক প্রকার অতল সমাহিত অতি মানস চেতনা ধীরে ধীরে গভীর অন্তঃস্থল হইতে বাহিরের মনে ফুটিয়া উঠিতে থাকে। এ আসে গভীর আনন্দের মূর্তি ধরিয়া। প্রত্যেক বৃক্ষলতার হৃৎস্পন্দন যেন নিজের বুকের রক্তের শান্ত স্পন্দনের মধ্যে অনুভব করা যায়। আমাদের যেখানে মহাল, সেখানে পাখির এত বৈচিত্র্য নাই। সেখানটা যেন অন্য জগৎ, তার গাছপালা জীবজন্তু অন্য ধরনের। পরিচিত জগতে বসন্ত যখন দেখা দিয়েছে, লবটুলিয়ায় তখন একটা কোকিলের ডাক নাই, একটা পরিচিত বসন্তের ফুল নাই। সে যেন রুক্ষ কর্কশ ভৈরবী মূর্তি, সৌম্য সুন্দর বটে, কিন্তু মাধুর্যহীন। মনকে অভিভূত করে ইহার বিশালতায়, রুক্ষতায়। কোমল বর্জিত খারব সুর, মালকোষ কিংবা চৌতালের ধ্রুপদ মিষ্টত্বের কোনো পর্দায় ধার মারাইয়া চলে না। সুরের গম্ভীর উদাত্ত রূপে মনকে এক অন্য স্তরে লইয়া পৌঁছাইয়া দেয়। সরস্বতী কুণ্ডী সেখানে ঠুংরি সুমিষ্ট সুরের মধুর ও কোমল বিলাসিতায় মনকে আর্দ্র ও স্বপ্নময় করিয়া তোলে। স্তব্ধ দুপুরে ফাল্গুন চৈত্র মাসে এখানে তীর তরুর ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতে শুনিতে মন কত দূরে কোথায় চলিয়া যাইত। বন্য নিম গাছের সুগন্ধ, নিম ফুলের সুবাস ছড়াইত বাতাসে। জলে জলজ লিলির দল ফুটিত। কতক্ষণ বসিয়া থাকিয়া সন্ধ্যার পর সেখান হইতে উঠিয়া আসিতাম। নাড়া বইহার জরিপ হইতেছে প্রজাদের মধ্যে বিলির জন্য। আমিনদের কাজ দেখাইবার জন্য প্রায় সেখানে যাইতে হয়। ফিরিবার সময় মাইল 2 পূর্ব দক্ষিণ দিকে একটু ঘুরিয়া যাই, শুধু সরস্বতী কুণ্ডীর এই বনভূমিতে ঢুকিয়া বনের ছায়ায় খানিকটা বেড়াইবার লোভে। সেদিন ফিরিতেছিলাম বেলা 3টার সময়। খুব রৌদ্রে বিস্তীর্ণ রৌদ্রদগ্ধ প্রান্তর পার হইয়া ঘর্মাক্ত কলেবরে বনের মধ্যে ঢুকিয়া ঘন ছায়ায় ছায়ায় জলের ধার পর্যন্ত গেলাম। প্রান্তসীমা হইতে জলের কিনারা প্রায় 1.5 মাইলের কম নয়, কোনো কোনো স্থানে আরও বেশি। একটা গাছের ডালে ঘোড়া বাঁধিয়া নিবিড় ঝোপের তলায় একখানা ওয়েল ক্লথ পাতিয়া একেবারে শুইয়া পড়িলাম। ঘন ঝোপের ডালপালা চারিধার হইতে এমনভাবে আমায় ঢাকিয়াছে যে বাহির হইতে আমায় কেউ দেখিতে পাইবে না। হাত 2 উপরেই গাছপালা,
মোটা মোটা কাঠের শক্ত গুড়িওয়ালা কি এক প্রকার বন্যলতা জড়াজড়ি করিয়া ছাদ রচনা করিয়াছে। একটা কি গাছ হইতে হাতখানেক লম্বা বড় বড় বনসিমের মতো সবুজ সবুজ ফল আমার প্রায় বুকের উপর দুলিতেছে। আর একটা কি গাছ, তার ডালপালা প্রায় অর্ধেক ঝোপটা জুড়িয়া, তাহাতে কুচো কুচো ফুল ধরিয়াছে। ফুলগুলি এত ছোট যে কাছে না গেলে চোখে পড়ে না, কিন্তু কি ঘন নিবিড় সুবাস সে ফুলের। ঝোপের নিভৃত তল ভারাক্রান্ত সেই অজানা বনপুষ্পের সুবাসে। পূর্বেই বলিয়াছি সরস্বতী কুণ্ডির বন পাখির আড্ডা। এত পাখিও আছে এখানকার বনে, কত ধরনের কত রং বেরঙের পাখি, শ্যামা, শালিক, অর্টিড, বনটিয়া, ফেজান্ট ক্রো, চড়াই, সাতারে, গগু, হরিয়াল। উঁচু গাছের মাথায় বাজবৌরি, চিল, কুল্লো। সরস্বতীর নীল জলে বক, শিল্লি, রাঙাহাঁস, মানিক পাখি, কাক প্রভৃতি জলচর পাখি। পাখির কাকলিতে মুখর হইয়া উঠিয়াছে ঝোপের উপরটা। কি বিরক্তই করে তারা। তাদের উল্লাস ভরা অবাক কুজনে কান পাতা দেয়, অনেক সময় মানুষকে গ্রাহ্যই করে না। আমি শুইয়া আছি, দেখিতেছে আমার চারিপাশে হাত 1.5 দূরে তারা ঝুলন্ত ডালপালায় লতায় বসিয়া কিচকিচ করিতেছে। আমার প্রতি ভ্রুক্ষেপও নাই। পাখিদের এই অসংকোচ সঞ্চরণ আমার বড় ভালো লাগিত। উঠিয়া বসিয়াও দেখিয়াছি তাহারা ভয় পায় না। একটু উড়িয়া গেল, কিন্তু একেবারে দেশছাড়া হইয়া পালায় না। খানিক পরে নাচিতে নাচিতে বকিতে বকিতে আবার অত্যন্ত কাছে আসিয়া পড়ে। এখানেই এদিন প্রথম বন্য হরিণ দেখিলাম। জানিতাম বন্য হরিণ আমাদের মহালের জঙ্গলে আছে, কিন্তু এর আগে কখনো চোখে পড়ে নাই। শুইয়া আছি, হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিয়া শিহরের দিকে চাহিয়া দেখি ঝোপের নিভৃততর দুর্গমতর অঞ্চলে নিবিড় লতাপাতার জড়াজড়ির মধ্যে আসিয়া দাঁড়াইয়াছে একটা হরিণ। ভালো করিয়া চাহিয়া দেখি বড় হরিণ নয়, হরিণ শাবক। সে আমায় দেখিতে পাইয়া অবোধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে। ভাবিতেছে, এ আবার কোন অদ্ভুত জীব। খানিকক্ষণ কাটিয়া গেল, দুজনেই নির্বাক, নিস্পন্দ। আধ মিনিট পরে হরিণ শিশুটা যেন ভালো করিয়া দেখিবার জন্য আবার একটু আগাইয়া আসিল। তার চোখে ঠিক যেন মনুষ্য শিশুর মতো সাগ্রহ কৌতূহলের দৃষ্টি। আরও কাছে আসিত কিনা জানি না। আমার ঘোড়াটা সে সময় হঠাৎ পা নাড়িয়া গা ঝাড়া দিয়া ওঠাতে হরিণ শিশু চকিত ও সন্ত্রস্তভাবে ঝোপের মধ্য দিয়া দৌড়াইয়া তাহার মায়ের কাছে সংবাদটা দিতে গেল। তারপর কতক্ষণ ঝোপের তলায় বসিয়া রহিলাম। গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে সরস্বতী কুণ্ডির নীল জল অর্ধচন্দ্রাকারে দূর শৈলমালার পাদদেশে পর্যন্ত প্রসারিত। আকাশ নীল, মেঘের লেশ নাই কোনো দিকে। কুণ্ডির জলচর পাখির দল ঝগড়া, কলরব, তুমুল দাঙ্গা শুরু করিয়াছে। একটা গম্ভীর ও প্রবীণ মানিক পাখি তীরবর্তী এক উচ্চ বনস্পতির শীর্ষে বসিয়া থাকিয়া থাকিয়া তাহার বিরক্তি জ্ঞাপন করিতেছে। জলের ধারে ধারে বড় বড় গাছের মাথায় বকের দল এমন ঝাঁক বাঁধিয়া আছে, দূর হইতে মনে হয় যেন সাদা সাদা থোকা থোকা ফুল ফুটিয়াছে। রোদ ক্রমশ রাঙা হইয়া আসিল। ওপারে শৈল চূড়ায় যেন তামার রং ধরিয়াছে। বকের দল ডানা মেলিয়া উড়িতে আরম্ভ করিল। গাছপালার মগডালে রোদ উঠিয়া গেল। পাখির কুজন বাড়িল, আর বাড়িল অজানা বনকুসুমের সেই সুঘ্রাণটা। অপরাহ্নের ছায়ায় গন্ধটা যেন আরও ঘন, আরও সুমিষ্ট হইয়া উঠিয়াছে। একটা বেজি খানিক দূর হইতে মাথা উঁচু করিয়া আমার দিকে একদৃষ্টে চাহিয়া দেখিতেছে। কি নিভৃত শান্তি, কি অদ্ভুত নির্জনতা! এতক্ষণ তো এখানে আছি, 3.5 ঘন্টার কম নয়। বন্য পাখির কাকলি ছাড়া অন্য কোনো শব্দ শুনি নাই। আর পাখিদের পায়ে পায়ে ডালপালার মচমচানি, শুষ্কপত্র বা লতার টুকরা পতনের শব্দ। মানুষের চিহ্ন নাই কোনো দিকে। নানা বিচিত্র বিভিন্ন গড়ন বনস্পতিদের শীর্ষদেশের। এই সন্ধ্যার সময় রাঙা রোদ পড়িয়া তাদের শোভা হইয়াছে অদ্ভুত। তাদের কত গাছের মগডাল জড়াইয়া লতা উঠিয়াছে। এক ধরনের লতাকে এদেশে বলে ভিওরা লতা, আমি তাহার নাম দিয়েছি ভোমরা লতা। সে লতা যে গাছের মাথায় উঠিবে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরিয়া থাকে। এই সময় ভোমরা লতায় ফুল ফোটে। ছোট ছোট বনজুইয়ের মতো সাদা সাদা ফুলে কত বড় বড় গাছের মাথা আলো করিয়া রাখিয়াছে। অতি চমৎকার সুঘ্রাণ, অনেকটা যেন প্রস্ফুটিত সর্ষে ফুলের মতো, তবে অতটাও উগ্র নয়। সরস্বতী কুণ্ডির বনে বনে বন্য শিউলি গাছ। শিউলি গাছের প্রাচুর্য এক এক জায়গায় এত বেশি যেন মনে হয় শিউলির বন।
বড় বড় শিলাখণ্ডের উপর শরতের প্রথম সকালবেলা রাশি রাশি শিউলি ফুল ঝরিয়া পড়িয়াছিল। দীর্ঘ একরকম কর্কশ ঘাস সেই সব পাথরের আশেপাশে। বড় বড় ময়না কাটার গাছ তার সঙ্গে জড়াইয়াছে। কাঁটা, ঘাস, শিলাখণ্ড সব, তাতেই রাশি রাশি শিউলি ফুল। আর্দ্র ছায়াগহন স্থান, তাই সকালের ফুল এখনো শুকাইয়া যায় নাই। সরস্বতী রথকে কত রূপেই দেখিলাম। লোকে বলে সরস্বতী কুণ্ডির জঙ্গলে বাঘ আছে। জ্যোৎস্নারাত্রে সরস্বতীর বিস্তৃত জলরাশির কৌমুদী স্নাত শোভা দেখিবার লোভে রাস পূর্ণিমার দিন তহসিলদার বানোয়ারি লালের চোখে ধুলো দিয়া আমজাবাদের সদর কাছারি আসিবার ছুতায় লপটুলিয়া ডিহি কাছারি হইতে লুকাইয়া একা ঘোড়ায় এখানে আসিয়াছি। বাঘ দেখি নাই বটে, কিন্তু সেদিন আমার সত্যই মনে হইয়াছিল এখানে মায়াবিনী বনদেবীরা গভীর রাত্রে জ্যোৎস্নাস্নাত হ্রদের জলে জলকেলি করিতে নামে। চারিধার নিস্তব্ধ, নীরব। পূর্বতীরের ঘন বনে কেবল শ্রীগালের ডাক শোনা যাইতেছিল। দূরের শৈলমালা ও বনশীর্ষ অস্পষ্ট দেখাইতেছে। জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভুমরালতার নৈশ পুষ্পের মৃদু সুবাস। আমার সামনে বন ও পাহাড় বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থই থই জ্যোৎস্না। পরিপূর্ণ ছায়াহীন জলের উপর পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বিচিমালায় প্রতিফলিত হওয়া ও অপার্থিব দেবলোকের জ্যোৎস্না। ভোমরালতার সাদা ফুলে ছাওয়া বড় বড় বনস্পতি শীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে। আর এক ধরনের পোকা একঘেয়ে ডাকিতেছিল, ঝিঁঝি পোকার মতোই। দুই একটা পত্রপতনের শব্দ বা খসখস করিয়া শুষ্ক পত্ররাশির উপর দিয়া বন্যজন্তুর পলায়নের শব্দ। বনদেবীরা আমরা থাকিতে তো আর আসে না, কত গভীর রাত্রে আসে কে জানে। আমি বেশি রাত পর্যন্ত হিম সহ্য করিতে পারি নাই, ঘণ্টাখানেক থাকিয়াই ফিরে। সরস্বতী কুণ্ডির এই পরিদের প্রবাদ এখানেই শুনিয়াছিলাম। শ্রাবণ মাসে একদিন আমাকে উত্তর সীমানার জরিপের ক্যাম্পে রাত্রি যাপন করিতে হয়। আমার সঙ্গে ছিল আমিন রঘুবর প্রসাদ। সে আগে গভর্নমেন্টের চাকুরি করিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও এই অঞ্চলের বনের সঙ্গে তার 25-30 বছরের পরিচয়। তাহার কাছে সরস্বতী কুণ্ডির কথা তুলিতেই সে বলল, হুজুর, ও মায়ার কুণ্ডি, ওখানে রাত্রে হরিপরিরা নামে। জ্যোৎস্না রাত্রে তারা কাপড় খুলে রাখে ডাঙায় ওই সব পাথরের উপর রেখে জলে নামে। সে সময় যে তাদের দেখতে পায় তাকে ভুলিয়ে জলে নামিয়ে ডুবিয়ে মারে। জ্যোৎস্নার মধ্যে দেখা যায় মাঝে মাঝে পরিদের মুখ জলের উপরে পদ্ম ফুলের মতো জেগে আছে। আমি দেখিনি কখনো, হেড সার্ভেয়ার ফতে সিং একদিন দেখেছিলেন। একদিন তারপর তিনি গভীর রাত্রে একা ওই হ্রদের ধারে বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন সার্ভে তাঁবুতে। পরদিন সকালে তার লাশ কুণ্ডির জলে ভাসতে দেখা যায়। বড় মাছে তার একটা কান খেয়ে ফেলেছিল। হুজুর, ওখানে আপনি ওরকম যাবেন না। সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম। সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার পথে একদিন হ্রদের তীরের বনপথ দিয়ে আস্তে আস্তে আসিতেছি। বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়িয়া কি যেন করিতেছে। প্রথমে ভাবিলাম লোকটা ভুঁই কুমড়া তুলিতে আসিয়াছে। ভুঁই কুমড়া লতা জাতীয় উদ্ভিদ। মাটির মধ্যে লতার নিচে চাল কুমড়ার আকারে প্রকাণ্ড কন্দ জন্মায়। উপর হইতে বোঝা যায় না, কবিরাজি ঔষধে লাগে বলিয়া বেশ দামে বিক্রয় হয়। কৌতূহলবশত ঘোড়া হইতে নামিয়া কাছে গেলাম। দেখি ভুঁই কুমড়া নয়, কিছু নয়, লোকটা কিসের যেন বীজ পুঁতিয়া দিতেছে। আমায় দেখিয়া সে থতমত খাইয়া অপ্রতিভ দৃষ্টিতে আমার দিকে চাহিল। বয়স হইয়াছে, মাথায় কাঁচা পাকা চুল, সঙ্গে একটা চটের থলে। তার ভিতর হইতে ছোট একখানা কোদালের আগাটুকু দেখা যাইতেছে। একটা শাবল পাশে পড়িয়া, ইতস্তত কতগুলি কাগজের মোড়ক ছড়ানো। বলিলাম, তুমি কে? এখানে কি করছো? সে বলল, হুজুর কি ম্যানেজার বাবু? হ্যাঁ, তুমি কে? নমস্কার, আমার নাম যুগল প্রসাদ। আমি আপনাদের লপটুলিয়ার পাটোয়ারি বানোয়ারি লালের চাচাতো ভাই। আমার তখন মনে পড়িল, বানোয়ারি পাটোয়ারি একবার কথায় কথায় তার চাচাতো ভাইয়ের কথা তুলিয়াছিল। উঠাইবার কারণ, আমজাবাদের সদর কাছারিতে, অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে একজন মুহুরির পদ খালি ছিল। বলিয়াছিলাম একটা ভালো লোক দেখিয়ে দিতে। বানোয়ারি দুঃখ করিয়া বলিয়াছিল, লোক তো তাহার সাক্ষাৎ চাচাতো ভাই ছিল, কিন্তু লোকটা অদ্ভুত মেজাজের, একরকম খামখেয়ালি উদাসীন ধরনের। নইলে কায়েতি হিন্দিতে অমন হস্তাক্ষর, অমন পড়ালেখার এলেম
এ অঞ্চলের বেশি লোকের নাই। জিজ্ঞাসা করিয়াছিলাম, কেন, সে কি করে? বানোয়ারি বলিয়াছিল, তার নানা বাতিক হুজুর, এখানে ওখানে ঘুরে বেড়ানো এক বাতিক, কিছু করে না, বিয়ে শাদি করেছে, সংসার দেখে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, অথচ সাধু সন্ন্যাসীও নয়, ওই এক ধরনের মানুষ। এই তাহলে বানোয়ারিলালের সেই চাচাতো ভাই। কৌতূহল বাড়িল। বলিলাম, ও কি পুচ্ছ ওখানে? লোকটা বোধহয় গোপনে কাজটা করিতেছিল। সে যেন ধরা পড়িয়া লজ্জিত ও অপ্রতিভ হইয়া গিয়াছে এমন সুরে বলিল, কিছু না, এই একটা গাছের বীজ। আমি আশ্চর্য হইলাম, কি গাছের বীজ? ওর নিজের জমি নয়, এই ঘোর জঙ্গল, ইহার মাটিতে কি গাছের বীজ ছড়াইতেছে? তাহার সার্থকতাই বা কি? কথাটা তাহাকে জিজ্ঞাসা করিলাম। বলিল, অনেক রকম বীজ আছে হুজুর। পূর্ণিয়ায় দেখেছিলাম একটা সাহেবের বাগানে ভারী চমৎকার বিলিতি লতা, বেশ রাঙা রাঙা ফুল, তারই বীজ। আরও অনেক রকম বনের ফুলের বীজ আছে, দূর দূর থেকে সংগ্রহ করে এনেছি। এখানকার জঙ্গলে ও সব লতা ফুল নেই, তাই পুঁতে দিচ্ছি। গাছ হয়ে 2 বছরের মধ্যে ঝাড় বেঁধে যাবে, বেশ দেখাবে। লোকটার উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর আমার শ্রদ্ধা হইল। লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বন্যভূমির সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে। যে বনে তাহার নিজের ভূসত্ত্ব কিছুই নাই। কি অদ্ভুত লোকটা! যুগল প্রসাদকে ডাকিয়া এক গাছের তলায় দুজনে বসিলাম। সে বলিল, আমি এর আগেও এ কাজ করেছি হুজুর। লবটুলিয়াতে যত বনের ফুল দেখেন, ফুলের লতা দেখেন, ওসব আমি আজ 10-12 বছর আগে কতক পূর্ণিয়ার বন থেকে, কতক দক্ষিণ ভাগলপুরের লক্ষ্মীপুর এস্টেটের পাহাড়ি জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম। এখন একেবারে ও সব ফুলের জঙ্গল বেঁধে গিয়েছে। তোমার কি এ কাজ খুব ভালো লাগে? লবটুলিয়া বৈহারের জঙ্গলটা ভারী চমৎকার জায়গা। এই সব ছোটোখাটো পাহাড়ের গায়ে কি এখানকার বনে ঝোপে নতুন নতুন ফুল ফোটাবো, এ আমার বহুদিনের শখ। কি ফুল নিয়ে আসতে? কি করে এদিকে আমার মন গেল তা আগে একটু হুজুরকে বলি। আমার বাড়ি ধরমপুর অঞ্চলে। আমাদের দেশে বুনো ভান্ডির ফুল একেবারেই ছিল না। আমি মহিষ চড়িয়ে বেড়াতাম ছেলেবেলায় কুশি নদীর ধারে ধারে, আমার গা থেকে 10-15 ক্রোশ দূরে। সেখানে দেখতাম বনে জঙ্গলে মাঠে বুনো ভান্ডির ফুলের বড় শোভা। সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগাই। এখন আমাদের অঞ্চলের পথের ধারে বনঝোপে কি লোকের বাড়ির পেছনে পোড়ো জমিতে ভান্ডি ফুলের একেবারে জঙ্গল। সেই থেকে আমার এই দিকে মাথা গেল, যেখানে যে ফুল নেই সেখানে সেই ফুল গাছ লতা নিয়ে পুঁতব, এই আমার শখ। সারা জীবন ওই করে ঘুরেছি, এখন আমি ও কাজে ঘুণ হয়ে গেছি। যুগল প্রসাদ দেখিলাম এদেশের বহু বনের ফুল ও সুদৃশ্য বৃক্ষলতার খবর রাখে। এ বিষয়ে সে যে একজন বিশেষজ্ঞ তাহাতে আমার কোনো সন্দেহ রইল না। বলিলাম, তুমি এরিস্টোলোকিয়া লতা চেনো? তাহাকে ফুলের গড়ন বলিতেই সে বলিল, হংসলতা? হাঁসের মতো চেহারার ফুল হয়তো? ও তো এদেশের গাছ নয়, পাটনায় দেখেছি বাবুদের বাগানে। তাহার জ্ঞান দেখিয়া আশ্চর্য হইতে হয়। নিছক সৌন্দর্যের এমন পূজারেই বা কটা দেখিয়াছি। বনে বনে ভালো ফুল ও লতার বীজ ছড়াইয়া তাহার কোনো স্বার্থ নাই, 1 পয়সা আয় নাই। নিজে সে নিতান্তই গরিব, অথচ শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়াইবার চেষ্টায় তার এই অক্লান্ত পরিশ্রম ও উদ্বেগ। আমায় বলিল, সরস্বতী কুণ্ডির মতো চমৎকার বন এই অঞ্চলে কোথাও নেই বাবুজি। কত গাছপালা যে আছে, আর কি দেখেছেন জলের শোভা। আচ্ছা, আপনি কি বিবেচনা করেন এতে পদ্ম পুঁতে দিলে হবে? ধরমপুরের পাড়াগাঁও অঞ্চলে পদ্ম আছে অনেক পুকুরে, ভাবছিলাম গেড়ে এনে পুঁতে দেব। আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম। দুজনে মিলিয়া এ বনকে নানা নতুন বনের ফুলে লতায় গাছে সাজাইব, সেদিন হইতে ইহা আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিল। যুগল প্রসাদ খাইতে পায় না, সংসারে বড় কষ্ট, ইহা আমি জানিতাম। সদরে লিখিয়া তাহাকে 10 টাকা বেতনে একটা মুহুরির চাকুরি দিলাম আমজাবাদ কাছারিতে। সেই বছরে আমি কলিকাতা হইতে সাটনের বিদেশি বন্য পুষ্পের বীজ আনিয়া ও ডুয়ার্সের পাহাড় হইতে বন্য জুইয়ের লতার কাটিং আনিয়া যথেষ্ট পরিমাণে রোপণ করিলাম সরস্বতী হ্রদের বনভূমিতে। কি আহ্লাদ ও উৎসাহ যুগল প্রসাদের! আমি তাহাকে শিখাইয়া দিলাম
এ উৎসাহ ও আনন্দ সে যেন কাছারির লোকের কাছে প্রকাশ না করে। তাহাকে তো পাগল ভাবিবেই, সেই সঙ্গে আমাকেও বাদ দিবে না। পরবৎসর বর্ষার জলে আমাদের রোপিত গাছ ও লতার ঝাড় অদ্ভুতভাবে বাড়িয়া উঠিতে লাগিল। হ্রদের তীরের জমি অত্যন্ত উর্বর, গাছপালাগুলিও যাহা পুঁতিয়াছিলাম এদেশের আবহাওয়ার উপযোগী। কেবল সাটনের বীজের প্যাকেট লইয়া গোলমাল বাঁধিয়াছিল। প্রত্যেক প্যাকেটের উপর তাহারা ফুলের নাম ও কোনো কোনো স্থলে এক লাইনে ফুলের সংক্ষিপ্ত বর্ণনাও দিয়েছিল। ভালো রং ও চেহারা বাছিয়া বাছিয়া যে বীজগুলি লাগাইয়াছিলাম তাহার মধ্যে হোয়াইট বিম ও রেড ক্যাম্পিয়ান এবং স্টিচওয়ার্ট অসাধারণ উন্নতি দেখাইল। ফক্স গ্লাভ ও উড অ্যানিমন মন্দ হইল না, কিন্তু অনেক চেষ্টা করিয়াও ডগরোজ বা হানি কাসেলের চারা বাছাইতে পারা গেল না। হলদে ধুতুরা জাতীয় এক প্রকার গাছ হ্রদের ধারে ধারে পুঁতিয়াছিলাম। খুব শীঘ্রই তাহার ফুল ফুটিল। যুগলপ্রসাদ পূর্ণিয়ার জঙ্গল হইতে বন্য বয়ডালতার বীজ আনিয়াছিল। চারা বাহির হইবার 7 মাসের মধ্যেই দেখি কাছাকাছি অনেক ঝোপের মাথায় বয়ডালতায় ছাইয়া যাইতেছে। বয়ডালতার ফুল যেমন সুদৃশ্য, তেমনি তাহার মৃদু সুবাস। হেমন্তের প্রথমে একদিন দেখিলাম বয়ডালতায় অজস্র কুঁড়ি ধরিয়াছে। যুগলপ্রসাদকে খবরটা দিতেই সে কলম ফেলিয়া আমজাবাদ কাছারি হইতে 7 মাইল দূরবর্তী সরস্বতীর হ্রদের তীরে প্রায় দৌড়িতে দৌড়িতেই আসিল। আমায় বলিল, লোকে বলেছিল হুজুর, বয়ডালতা জন্মাবে, বাড়বেও বটে, কিন্তু ওর ফুল ধরবে না। সব লতায় নাকি ফুল ধরে না, দেখুন কেমন কুড়ি এসেছে। হ্রদের জলে ওয়াটার ক্রপ্ট বলিয়া এক প্রকার জলজ ফুলের গেঁড় পুঁতিয়াছিলাম। সে গাছ হুঁ হুঁ করিয়া এত বাড়িতে লাগিল যে যুগলপ্রসাদের ভয় হইল জলে পদ্মের স্থান বুঝি ইহারা বেদখল করিয়া ফেলে। বোগেনভিলিয়া লতা লাগাইবার ইচ্ছা ছিল, কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে আমার ভয় হইল সরস্বতী কুণ্ডির বনে ফুলে ভরা বোগেনভিলিয়ার ঝোপ ইহার বন্য আকৃতি নষ্ট করিয়া ফেলিবে। যুগলপ্রসাদেরও এসব বিষয়ে মত আমার ধরনের, সেও বারণ করিল। অর্থব্যয়ও কম করি নাই। একদিন গণরী তেওয়ারির মুখে শুনিলাম কারো নদীর উপরে জয়ন্তী পাহাড়ে জঙ্গলে এক প্রকার অদ্ভুত ধরনের বন্যপুষ্প হয়। ও দেশে তার নাম দুধিয়া ফুল, হলুদ গাছের মতো পাতা, অত বড়ই গাছ, খুব লম্বা একটা ডাঁটা ঠেলিয়া উঁচু দিকে 3-4 হাত ওঠে। একটা গাছে 4-5টা ডাঁটা হয়, প্রত্যেক ডাঁটায় একটি করিয়া হলদে রঙের ফুল ধরে। দেখিতে খুব ভালো তো বটেই, ভারী সুন্দর তার সুবাস। রাত্রে অনেক দূর পর্যন্ত সুগন্ধ ছড়ায়। সে ফুলের একটা গাছ যেখানে একবার জন্মায়, দেখিতে দেখিতে এত হু হু বংশবৃদ্ধি হয় যে 2-3 বছরের রীতিমতো জঙ্গল বাঁধিয়া যায়। শুনিয়া পর্যন্ত আমার মনের শান্তি নষ্ট হইল। ওই ফুল আনিতেই হইবে। গণরী বলিল, বর্ষাকাল ভিন্ন হইবে না, গাছের গেড় আনিয়া পুঁতিতে হয়, জল না পাইলে মরিয়া যাইবে। পয়সা কড়ি দিয়া যুগলপ্রসাদকে পাঠাইলাম। সে বহু অনুসন্ধানে জয়ন্তী পাহাড়ের দুর্গম জঙ্গল হইতে 10-12 গন্ডা গেড় জোগাড় করিয়া আনিল।